সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেল এবং আমাদের বিদ্যালয় ফেসবুক পেজ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। তো আমাদের আজকের ভিডিওতে আমরা এইচএসসি শিক্ষার্থী বন্ধুদের জন্য একটি মজার টপিক নিয়ে এসেছি এবং সেই মজার টপিকটা হচ্ছে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। আমার মতে এইচএসসির যত গ্রামারের টপিক আছে তার মধ্যে সব থেকে সহজ এবং গোছানো একটা টপিক হলো ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। তুমি যদি একটু মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখতে পারো, তারপরে তুমি বলবা যে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এত সহজ, আগে কেন এই ভিডিওটা দেখলাম না। তো চলো আমরা সেটা প্রমাণ করে দেখি যে সত্যি ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস অনেক সহজ। তো মূলত ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস বেশি তারাই পারে যারা অর্থ পারে। এটা আমরা জানতাম, তাই না, যে অর্থ যেই পারে সেই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ পারে। কিন্তু আজকে আমি তোমাদেরকে বলে দিলাম তুমি কোনো প্রকার অর্থ না জেনেও ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস করতে পারবা এবং গ্যারান্টি দিলাম তুমি এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ভিডিওটা দেখো, তুমি পাঁচই পাবা। তো প্রথমেই আমরা একটু জেনে নিই যে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস কীভাবে পরীক্ষা আসে। মনে রাখবা, উপরে একটা গ্রিড দেওয়া থাকবে, সেই গ্রিডে তোমাদের 10টা শূন্যস্থান দেওয়া থাকবে, ঠিক আছে, গ্রিডের উপর ডিপেন্ড করে। এবং ওই গ্রিডে তোমাদের কিছু ওয়ার্ডস এবং ফ্রেজ দেওয়া থাকবে, সেইগুলো তোমাকে এই শূন্যস্থানে ফিল আপ করতে হবে। আর এটা মূলত তোমাদের এইচএসসির 3 নম্বর কোয়েশ্চেন আসে। তো আমরা চলো এবার শুরু করি। বন্ধুরা, প্রথমে আমরা যেই রুলটা দিয়ে শুরু করবো সেটা হলো ওয়াজ বর্ন, আর যেটা প্রত্যেকটা ওয়ার্ডেই প্রত্যেকটা বারই আসে, মানে তোমার প্রত্যেকটা গ্রিডের মধ্যে ওয়াজ বর্ন থাকবেই। ধরে নাও তোমার ওয়াজ বর্ন এসেছে পরীক্ষায়। তো ওয়াজ বর্নের বাংলা মিনিং হলো জন্মগ্রহণ করা। তো যারা বাংলা মিনিং পারো বা সেন্টেন্সের পুরো অর্থ পারো তারা কিন্তু অলরেডি এটা মিলাইতে পারবা যে কোনো একটা ব্যক্তি যখন জন্মের কথা উল্লেখ থাকবে তখন সেখানে ওয়াজ বর্ন হবে। এখন প্রশ্ন হলো কোনটা? তুমি যদি বাক্যের অর্থ না জানো তাহলে তুমি কিভাবে করবা? মনে রাখবা, যদি গ্যাপের পরে সাল, স্থান এবং পরিবারের নাম উল্লেখ থাকে তাহলে বাবা সেখানে তোমাকে ওয়াজ বর্ন ব্যবহার করতে হবে। তো চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই। যেমন কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। তো এখানে কোনো গ্যাপ নাই, আমরা একটু সামনে যাই। হি গ্যাপ ইন 80 আর 99। এখন দেখো এই যে এখানে হি এর পরে একটা গ্যাপ এবং গ্যাপের পরেই দেখো 1899 আছে, মানে সাল উল্লেখ আছে। আমরা জানি কোনো সেন্টেন্সে গ্যাপের পরে যদি সাল, স্থান এবং পরিবারের নাম উল্লেখ থাকে তাহলে সেই গ্যাপের মধ্যে আমরা ওয়াজ বর্ন ব্যবহার করব। এখানে যেহেতু গ্যাপের পরে সাল আছে তার মানে আমরা এখানে ওয়াজ বর্ন ব্যবহার করব। তার মানে এটার উত্তর হবে হি ওয়াজ বর্ন ইন 1899, অর্থাৎ এর উত্তর হবে ওয়াজ বর্ন। দেখো আর একটা উদাহরণ, যেমন আই এম রাহুল, আমি হলাম রাহুল। আই ড্যাশ ইন ঢাকা। তো দেখো এখানেও কিন্তু এই ড্যাশের পরে বা গ্যাপের পরে ঢাকা রয়েছে, আর ঢাকা হচ্ছে একটা স্থান। আমরা জানি সাল, স্থান এবং পরিবারের নাম যদি গ্যাপের পরে থাকে তাহলে সেই গ্যাপের মধ্যে ওয়াজ বর্ন ব্যবহার হবে। তার মানে এর উত্তর হবে আই ওয়াজ বর্ন ইন ঢাকা, অর্থাৎ উত্তর হবে ওয়াজ বর্ন। কি বন্ধুরা, সহজ না? এইবার চলো 2 নম্বর চলে যাই। 2 নম্বরে যে গ্যাপ সেটা হলো হোয়াট ডাজ লুক লাইক। তো এই যে হোয়াট ডাজ লুক লাইক, এটার অর্থ হলো কেমন দেখতে। আর এটা পরীক্ষা তোমাদের এভাবে দেওয়া থাকবে, হোয়াট ডাজ এর পর একটা ডট ডট দেওয়া থাকবে এবং তারপর লুক লাইক দেওয়া থাকবে, অর্থাৎ দুইটাই একটার মধ্যে দেওয়া থাকবে। আর এর অর্থ হলো কি কেমন দেখতে। এখন কেমন দেখতে এটা দিয়ে কি তুমি রাস্তা পার হতে পারবা? না। তো এটার জন্য তুমি কিভাবে মনে রাখবা? যদি দেখো কোনো একটা সেন্টেন্সের মধ্যে ডাবল গ্যাপ থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আবার বলি, ডাবল গ্যাপ মানে 2টা গ্যাপ থাকবে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তাহলে সেখানে 100% হোয়াট ডাজ লুক লাইক হবে। দেখো কেমন, যেমন ড্যাশ অ্যান্ড এঞ্জেল ড্যাশ তারপরে প্রশ্নবোধক চিহ্ন। এখানে দেখো 2টা গ্যাপ আছে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তার মানে এখানে আমরা চোখটা বুঝে বলতে পারি এখানে হোয়াট ডাজ লুক লাইক হবে। তো প্রথমে গ্যাপে লাগবে হোয়াট ডাজ,
তারপরে অ্যাঞ্জেল, তারপর হচ্ছে লুক লাইক। তবে পরীক্ষায় তোমরা কীভাবে লিখবা, পরীক্ষা খাতার মধ্যে হোয়াট ডাজ ... লুক লাইক এইভাবে লিখতে হবে। আশা করছি এটা নিয়ে তোমার আর কোনো প্যারায় পড়তে হবে না। তারপর 3 নম্বর হচ্ছে উড রাদার। উড রাদারের বাংলা মিনিং হচ্ছে বরং। তো এটা তুমি কিভাবে বুঝবা যে এখানে উড রাদার বসবে? দুটি কাজের মধ্যে যে কোনো একটিকে পছন্দ করা বোঝাবে এবং দুইটি ভার্বের মাঝখানে দেন থাকবে। সহজ কথা এটাই যে এখানে একটা গ্যাপ থাকবে, গ্যাপের পরে দুইটা ওয়ার্ডের মধ্যে একটা দেন থাকবে। সহজ কথা মনে রাখবো, মানে গ্যাপের পরে যদি দেখো দুইটা ওয়ার্ড আছে এবং সেই দুইটা ওয়ার্ড ভার্ব থাকবে আর এই ভার্বের মাঝখানে একটা দেন থাকবে, তাহলে ওই গ্যাপের মধ্যে তোমাকে উড রাদার বসাতে হবে। যেমন দেখো, আই ডট ডাই দেন ভেগ। এখানে এর অর্থ হচ্ছে কি জানো, আমি বরং মারা যাব কিন্তু ভিক্ষা করবো না। যারা অর্থ পারে তারা তো উড রাদার বসাতে পারবাই, তাই না? তো এখন যারা অর্থ না পারো তারা দেখো গ্যাপের পরে দুইটা ওয়ার্ড, একটা ডাই একটা হচ্ছে ভেগ। তো আমরা জানি দুইটা ওয়ার্ডের মাঝখানে যদি একটা দেন থাকে এবং এর আগে যদি গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপের মধ্যে উড রাদার বসবে। তাহলে এর উত্তর হচ্ছে আই উড রাদার ডাই দেন ভেগ, অর্থাৎ উত্তর হবে কি উড রাদার। আশা করছি এটা বুঝতে পারছো। 4 নম্বর হচ্ছে নো সুনার হ্যাড। এর বাংলা মিনিং হচ্ছে যেই না মাত্র। তবে এর মিনিংটা হচ্ছে এরকম যে করতে না করতেই, খেতে না খেতেই, যেতে না যেতেই, বসতে না বসতেই, অর্থাৎ ভার্বের উপর ডিপেন্ড করে এর অর্থটা বসে। ভার্ব যদি থাকে সিট তাহলে বসতে না বসতেই, ভার্ব যদি থাকে রিস্ট তাহলে হবে পৌঁছতে না পৌঁছতেই, এরকম। ঠিক আছে, তো তুমি বুঝবা কিভাবে এখানে নো সুনার হ্যাড বসবে? দুটি ক্লজ থাকবে এবং দুটি ক্লজের মাঝখানে একটা গ্যাপ থাকবে। এর আগে দেখো একটু, এর আগেরটা দেখো, এর আগে ছিল দুইটি ওয়ার্ডের মাঝখানে দেন থাকবে, তাই না? তবে এখানে দুইটি ক্লজের মাঝখানে দেন থাকবে। ক্লজ কি? ক্লজ মানে বাক্যাংশ আর ওয়ার্ড মানে শব্দ। তো এর আগে শব্দের মাঝখানে দেন থাকলে হয় উড রাদার, আর ক্লজের মাঝখানে যদি দেন থাকে এবং দেখো শুরুতে গ্যাপ রয়েছে তাহলে সেখানে হবে নো সুনার হ্যাড। আমি আবার বলি, দুটি ক্লজের মাঝখানে দেন থাকবে তবে গ্যাপটা থাকবে শুরুতে, তখন সেখানে হবে নো সুনার হ্যাড। দেখো প্রথমে গ্যাপ রয়েছে, তারপর উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। উই রিচড দ্য স্টেশন, এখানে একটা ক্লজ, তারপর দেন, তারপর দ্য ট্রেন লেফট। এই দ্য ট্রেন লেফট একটা ক্লজ মানে বাক্যাংশ। তো দুটি বাক্যাংশের মাঝখানে দেন এবং শুরুতে গ্যাপ, তার মানে এখানে 100% হবে কি নো সুনার হ্যাড। তারপরে 5 নম্বরে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যেই মাত্র। তো এটা কেমন? এটাও ঠিক এর আগের মতোই, দুটি ক্লজ থাকবে, তবে একটা শর্টকাট বুদ্ধি আছে, সেটা হলো দুটি ক্লজের মাঝখানে একটা কমা থাকবে এবং শুরুতে গ্যাপ থাকবে। দুটি ক্লজ থাকবে এর আগের মতো, নো সুনার হ্যাডেও দুটি ক্লজ ছিল, এখানে দুটি ক্লজ থাকবে, তবে মাঝখানে নো সুনার হ্যাডেও দুটি ক্লজ ছিল, বাট সেখানে দেন ছিল মাঝখানে। তবে এখানেও দুটি ক্লজ থাকবে, তবে মাঝখানে একটা কমা থাকবে। যদি দুটি ক্লজ থাকে এবং মাঝখানে একটা কমা থাকে আর শুরুতে যদি দেখো গ্যাপ আছে তাহলে সেখানে অ্যাজ সুন অ্যাজ হবে। দেখো এখানে আই হেয়ার দ্য নিউজ, তারপর কমা আই ইনফর্মড ইউ, অর্থাৎ শুরুতে গ্যাপ, তারপর দুইটা ক্লজ, তবে মাঝখানে কি আছে? একটা কমা আছে, তার মানে এখানে মাস্ট বি অ্যাজ সুন অ্যাজ বসবে। বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপর 6 নম্বর অ্যাজ ইফ বা অ্যাজ দো। এর অর্থ হচ্ছে যেন। তো এটা তুমি কিভাবে বুঝবা? যদি দেখো গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ওয়ার বা নিউ বা নুন থাকে তাহলে 100% সেখানে অ্যাজ ইফ হবে বা অ্যাজ দো হবে। একেবারে সহজ। গ্যাপের পর যদি দেখো সাবজেক্ট প্লাস ওয়ার মানে সাবজেক্টের পরে ওয়ার আছে বা নো বা নুন আছে তাহলে সেখানে অ্যাজ ইফ বসবে। দেখো হি অ্যাডস গ্যাপ হি ওয়ার এ ম্যাড। এখানে দেখো গ্যাপের পরে একটা সাবজেক্ট হচ্ছে হি, তারপর ওয়ার আছে, তো সাবজেক্টের পরে ওয়ার আছে, তার মানে এখানে অ্যাজ ইফ বসবে। তারপরে দেখো আরেকটা উদাহরণ, শি স্পিক্স ড্যাশ শি নিউ এভরিথিং। তাই আমি বলছিলাম যদি গ্যাপের পরে সাবজেক্টের পরে নিউ থাকে বা ওয়ার থাকে তাহলে সেই গ্যাপে অ্যাজ ইফ বসবে। এখানে যেহেতু নিউ আছে তার মানে এখানে অ্যাজ ইফ বসছে। আশা করছি বুঝতে পারছো বন্ধুরা। এখানে কিন্তু তুমি অর্থ না জেনেও কিন্তু করতে পারছো, সহজ কিন্তু। তারপর 7 নম্বর হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তো হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু এর বাংলা মিনিং হচ্ছে বাধ্য, অর্থাৎ যখন তোমাকে কোনো কাজ করতেই হবে
তখন সেক্ষেত্রে তোমাকে হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু ব্যবহার করতে হবে। দেখো বেশিরভাগ ক্ষেত্রে সেন্টেন্সে এখানে ডক্টর থাকবে, হসপিটাল থাকবে এবং রেইন থাকবে। মনে রাখবা হ্যাভ টু, হ্যাজ টু এখানে তুমি কখন বুঝবা, এখানে সেন্টেন্সের ভিতর অবশ্যই ডক্টর, হসপিটাল এবং রেইন এই তিনটা শব্দ থাকবেই। তখন তুমি ভাববা সেখানে হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু বসবে। এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপর। যেমন ইট ইজ রেইনিং হ্যাভিলি, ইট ইজ রেইনিং হ্যাভিলি, প্রচুর বৃষ্টি হচ্ছে। ইউ ড্যাশ টেক এন আমব্রেলা। তাহলে একটু দেখো এই সেন্টেন্সের মধ্যে কিন্তু টোটালি আমরা এটা বুঝতে পারবো কীভাবে, যে এখানে রেইনিং আছে মানে রেইন আছে। তো এখানে অবশ্যই ইউ এরপরে হ্যাভ টু, ইউর সাথে বসে হ্যাভ টু, তো ইউ হ্যাভ টু টেক এন আমব্রেলা। সেমভাবে আরেকটা দেখো, হার মাদার ওয়াজ ডাইড। আর এর আগের অর্থটা আমরা একটু বুঝিনি, তাহলে কিন্তু পারবো। ইট ইজ রেইনিং হ্যাভিলি, প্রচুর বৃষ্টি হচ্ছে। ইউ ড্যাশ টেক এন আমব্রেলা, তোমাকে একটি ছাতা নিতেই হবে। তার মানে কি বৃষ্টিতে তুমি ভিজবাই, তার মানে তোমাকে ছাতা নিতে হবে। তো যারা অর্থ পায় তাদের জন্য কিন্তু সহজ। তারপরে হার মাদার ওয়াজ ডাইড অ্যাট দ্য হসপিটাল নাও, তার মানে এখন হাসপাতালে মারা গেছে। শি ড্যাশ গো দেয়ার ইমিডিয়েটলি। এখন দেখো এখানে কিন্তু হসপিটাল উল্লেখ আছে, তোমরা হসপিটাল দেখেই কিন্তু বুঝতে পারো এখানে হ্যাভ টু বা হ্যাজ টু বসবে। এখানে সাবজেক্ট আছে শি, আর শি এর সাথে বসে কি হ্যাজ টু। উই এবং ইউর সাথে বসবে হ্যাভ টু, আর থার্ড পারসন সিঙ্গুলার সাথে বসবে হ্যাজ টু। তার মানে এখানে বসবে কি হ্যাজ টু। তুমি কীভাবে বুঝলাম, এখানে হসপিটাল উল্লেখ আছে এই জন্য হ্যাজ টু বসছে। 8 নম্বরে হ্যাড বেটার। হ্যাড বেটার মানে হচ্ছে উচিত, কোনো কাজ করা যখন উচিত এরকম বোঝাবে তখন সেখানে হ্যাড বেটার বসাবা। তো ইউ আর লুকিং উইক, তোমাকে দেখতে অনেকটা দুর্বল মনে হচ্ছে। ইউ ড্যাশ টেক রেস্ট। এখন বলো ইউ ড্যাশ টেক রেস্ট, তোমাকে বিশ্রাম নেওয়া উচিত। এটা তো দেখলেই বোঝা যায় তোমাকে বিশ্রাম নেওয়া উচিত। আরও তুমি যখন হেড বেটার বুঝবা না, তুমি সবগুলা গ্যাপ আগে করে নিবা। সবগুলা গ্যাপ আগে করে নেওয়ার পরে যেটা সন্দেহ লাগবে সেটার মধ্যে তুমি রেখে দিবা, জাস্ট লাস্টে সবগুলো করার পর যে গ্যাপে যেটা থাকবে সেটার মধ্যে তুমি হেড বেটার বসায় দিবা। এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। এইটা আর হ্যাভ টু একই নিয়মের মধ্যে পড়ে দুইটা। তারপরে হচ্ছে দেয়ার। দেয়ার মানে হচ্ছে সেখানে। তো তুমি বুঝবা কেমনে, এখানে দেয়ার বসবে। শুরুতে গ্যাপ থাকবে এবং বাক্যটি দ্বারা কোনো স্থানে কিছু আছে, ছিল বা নেই বোঝাবে। সিম্পল কথা, যে দেয়ার মানে হলো সেখানে, এবং এই বাক্য দ্বারা শুরুতে একটা গ্যাপ থাকবে মাস্ট বি, এবং বাক্যটি দ্বারা কোনো একটা স্থানে কিছু আছে, ছিল বা নেই বোঝাবে। যেমন একটু খেয়াল করো তোমরা, শুরুতে গ্যাপ আছে, দেখো গ্যাপ দেয়ার ওয়ারে, শুরুতে গ্যাপ আছে, তারপরে ওয়ার এ কিং ইন স্কটল্যান্ড, হি ওয়াজ ভেরি ব্রেভ পারসন। এখানে বলছে ওয়ার এ কিং স্কটল্যান্ড, মানে স্কটল্যান্ডের একজন রাজা। তার মানে স্কটল্যান্ড একটা জায়গা এবং সেখানে একটা রাজা ছিল। তার মানে এখানে আমরা বলতে পারি শুরুতে দেয়ার বসবে, হি ওয়াজ ভেরি ব্রেভ পারসন। বুঝতে পারছো? অর্থাৎ কোনো একটা জায়গায় যদি কিছু থাকে বা কোনো স্থানে কেউ থাকে, ছিল বা নাই এরকম বোঝায়, তাহলে সেখানে দেয়ার বসাবা। এটাও কিন্তু পরীক্ষায় অনেকটা বেশি আসে। তারপরে 10 নম্বর হচ্ছে ইট। ইট মানে হলো এটা। তো শুরুতে গ্যাপ থাকবে মাস্ট বি এটা, এবং এখানে কোনো কিছু ছিল বা আছে এরকম কিছু বোঝাবে না, তাহলে সেখানে ইট বসবে। দেখো ড্যাশ হ্যাজ বিন রেইনিং হ্যাভিলি সিন্স মর্নিং, এখানে আমরা শুরুতে গ্যাপ আছে এবং এটা অন্য কোনো রুলসের মধ্যে পড়ে না, এর জন্য এখানে আমরা ইট বসায় দেব। ঠিক আছে? তো বন্ধুরা এই 10টা আজকে এই ভিডিওটিতে করালাম, আরও 10টা আছে। যদি এই 20টা তুমি টোটালি পারো তাহলে তোমাকে এখানে 5-এ 5 পেতে কেউই আটকে রাখতে পারবে না, অর্থাৎ তুমি 5-এ 5 পাবাই। তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে যদি আরও 10টা আলোচনা করি, তোমাদেরও বোরিং লাগবে। তো আজকে এই ভিডিওতে পার্ট 1 থাকো, নেক্সট ভিডিওতে আমরা পার্ট 2 নিয়ে আসবো। ঠিক আছে? তো সেই পর্যন্ত সবাই আমার চ্যানেলের সাথেই থাকো, আর যারা নতুন এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই তোমার কাছে নোটিফিকেশন যে 2টা নাম্বার আছে সেই 2টা নাম্বারের সাথে যোগাযোগ করো, তারপর তোমাদের ভর্তি কনফার্ম করে নাও। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।